আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। দেশে কোনো বিচার নেই বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এরপর জানিয়ে দেব গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন চায় জামাত ইসলাম। জানাবো ঢামেকে সাংবাদিকদের সঙ্গে কথা না বলতে নোটিশ জারি। এদিকে জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনায় বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। নেত্রকোনা সদর উপজেলার কালাইহাটি ইউনিয়নের ভাষাপাড়া গ্রামের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ। ওই বাড়িতে জঙ্গিদের অবস্থান, মহিলা ও শিশুসহ জঙ্গি থাকায় বাড়িটি ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে রাত পোহালেই কয়রায় ভোট, প্রস্তুত ৬৭ কেন্দ্র। রাত পোহালেই শুরু হবে খুলনার কয়রা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটযুদ্ধ। ভোটের দিন এখানে ত্রিমুখী লড়াই চলবে দিনভর। ভোট গ্রহণের জন্য উপজেলার ৬০টি ইউনিয়ন প্রস্তুত রয়েছে এবং ৬৭টি ভোট কেন্দ্র। এবং সর্বশেষ জানিয়ে দেব কেন এখনও মোদিকে অভিনন্দন জানায়নি পাকিস্তান। তৃতীয়বারে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রবিবার শপথ গ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। নির্বাচনে বিজেপির জোটের জয়ের পর বহু রাষ্ট্রপ্রধানেরা মোদিকে অভিনন্দন জানিয়ে টেলিফোন করেছেন। মুইজ্জসহ ৭ জন রাষ্ট্রনেতা, কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তান এখনও অভিনন্দন বার্তাটুকু পাঠায়নি নরেন্দ্র মোদিকে। পাকিস্তান কেন এখনও ভারতের নতুন সরকারকে অভিনন্দন জানায়নি, এ নিয়ে যখন আলোচনা জন্ম দিয়েছে তখন মুখ খুলল ইসলামাবাদ। কেন এখনও মোদিকে অভিনন্দন জানায়নি সেই প্রসঙ্গে আবারও কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরল পাকিস্তান। তারা বলছে, কাশ্মীর ইস্যুতে মোদি যেহেতু কট্টর অবস্থানে রয়েছে, সুতরাং নতুন সরকার শপথ গ্রহণও করেনি, তাই ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দনের বিষয়ে বিবেচনা করাটা নেহাতি অকালীন হয়ে যাবে। মুমতাজ জহুরা বালোচ জানান, পাকিস্তান ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে আলোচনার পক্ষপাতিতাতে বলতে শোনা যায়, জম্মু এবং কাশ্মীর নিয়ে সমস্যাসহ সমস্ত অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের জন্য আমরা ধারাবাহিকভাবে গঠনমূলক আলাপ আলোচনার কথা বলছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দেশে কোনো বিচার নেই গয়েশ্বর। দেশে কোনো বিচার নেই মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন ততদিন মনে হয় খালেদা জিয়া মুক্তি পাবেন না। তিনি বলেন, দেশের এমন কোনো কারাগার নেই যেখানে আমাদের কর্মীরা বন্দী নেই। এই আটক একটি বাণিজ্য, ধরে আনতে পারলে বাণিজ্য, আত্মীয় স্বজনেরা দেখা করতে এলে টাকা, খাবার দিতে গেলে টাকা, আদালতে এনে রিমান্ডে নেওয়ার জন্য টাকা, এরকম অনেক খাত আছে। প্রশাসন এখন ব্যবসায়িক প্রতিষ্ঠান। এটি জনগণের নিরাপত্তার জন্য নয়, খুনি দুর্নীতিবাজ এবং লুটেরাদের রক্ষা করার জন্যই প্রশাসনের কাজ। শনিবার ৮ জুন বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহিরুদ্দিন তুহিন সহ রাজবন্দীদের মুক্তি দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনটি বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে ফকিরাপুল বাজার পর্যন্ত বিস্তৃত হয়। তিনি বলেন, আজকে বিচারের আগেই পুলিশ হাত পা ভেঙে বিচার করছে। থানায় ঢুকে ছাত্রলীগের কর্মীরা পুলিশের সামনে বিএনপির নেতাকর্মীদের পেটাচ্ছে। গয়েশ্বরচন্দ্র রায় আরও বলেন, জনগণের নিরাপত্তা দিলে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা থাকে না। যেখানে সরকারি ভেজাল সেখানে প্রশাসন নির্ভেজাল কিভাবে থাকবে? যে দেশে আইনের শাসন নেই সে দেশে জনগণ কিভাবে বিচার পাবে? কার কাছে বিচার চাইবে? বিচারপতি স্বাধীন নয়, সরকারের বিরুদ্ধে রায় দিলে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়। আপনারা জানেন, এর আগে প্রধান বিচারপতি এসকে সিনহাকে বাংলাদেশ থেকে কিভাবে দেশ থেকে বাধ্য করেছিল সরকার। তারপরও সেই বিচারপতিরাই তাকে সালাম দিচ্ছেন। এ সময় তিনি বলেন, আজকে যুক্তরাষ্ট্র কোনো রাষ্ট্র আমাদের দেশের কারো বিরুদ্ধে স্যাংশন দিলে তা জাতির জন্য লজ্জার, কিন্তু সরকার লজ্জা পায় না। বেনজির র্যাবের ডিজি থাকা অবস্থায় বিএনপি নেতা সালাউদ্দিনকে উত্তরা থেকে আটক করল। ৩ মাস পর ভারতের একটি কারাগারে তাকে পাওয়া গেল। এটি কিভাবে সম্ভব হলো? কোনো তদন্ত করল না সরকার। আপনারা সরকার কি
বিষয়টি জানতেন না। এমপি আনার হত্যা প্রসঙ্গে তিনি বলেন, আনার একসময় সর্বহারা পার্টি করতেন, আওয়ামী লীগে যোগদান করে মুক্তিযোদ্ধা হয়ে গেলেন। আনার যে খুন হয়েছে তা এখনও প্রমাণ করতে পারেনি, তার শরীরের টুকরো এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর যদি খুন হয়ে থাকে তাহলে তাকে খুনের দায়ে যাদের আটক করা হয়েছে, খুনিরা তো তাকে খুন করলো, তা কেন প্রকাশ করছেন না? এ সময় তিনি বলেন, প্রস্তাবিত বাজেট 4 লক্ষ কোটি টাকা রাজস্ব আয়ের কথা বলা হয়েছে। এ টাকায় রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের বেতন হবে, জনগণের টাকায় বেতন হবে, জনগণের টাকায় খাবেন আর জনগণের উপর লাঠিসোঁটা চালাবেন। এটি একটি সীমাহীন বেয়াদবি। গরু মোটাতাজা করার জন্য চোর ডাকাত এবং লুটতরাজের মোটাতাজা করার জন্য এই বাজেট। রাজস্ব আদায় কিভাবে? উৎপাদন হ্রাস পেয়েছে, কর্মহীন যুবকের সংখ্যা বাড়ছে। তারপরও যদি রাজস্ব দিতে হয় তাহলে জনগণ না খেয়ে মরা ছাড়া উপায় থাকবে না। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন চায় জামাত ইসলাম। দেশে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকার বিরোধী সব রাজনৈতিক শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, দেশের জনগণ আওয়ামী লীগের জুলুম নির্যাতন এবং নিপীড়ন থেকে মুক্তি চায়। জাতির এই দুঃসময়ে জামাত ইসলাম রাজপথে নামতে প্রস্তুত, কিন্তু অনৈক্য এবং বিভেদ তৈরি করতে একটি মহল বিভ্রান্ত সৃষ্টি করার অপচেষ্টা করছে। আন্দোলনে অনৈক্য বিভেদ সৃষ্টি হয়, কারোই এমন কোনো বক্তব্য বিবৃতি দেওয়া উচিত নয়। শনিবার 8 জুন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বহুদলীয় গণতন্ত্র শয্যা এবং আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মাওলানা হালিম। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল হালিম বলেন, শহীদ জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস যুক্ত করেছেন। তিনি বিভেদ বিভাজন নয়, ঐক্যবদ্ধ জাতি গঠনে কাজ করেছেন। বাম ডান সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, সব দলকে সংসদে আনার ব্যবস্থা করেছেন, সব দল মতের শক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে গণতন্ত্র, ভোটের অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বর্তমানেও গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। সবাই বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে যখন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় তখন আওয়ামী লীগ আবার এদেশে রাজনীতি করার অধিকার ফেরত পেয়েছিল। এছাড়াও শহীদ জিয়ার উদারতায় দেশে ফেরত এসে রাজনীতির হাল ধরেছিলেন শেখ হাসিনা। ফলে শেখ হাসিনা এই দেশের মাটিতে রাজনীতি করার এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ পেয়েছেন জিয়াউর রহমানের হাত ধরে। সভাপতির বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন, যারা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার এবং বিভ্রান্তিকর বক্তব্য বিবৃতি দিতে পারে। শহীদ জিয়া এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন না করলে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইসলাম লেবার পার্টির জন্ম হতো না। ঢামেকে সাংবাদিকের সঙ্গে কথা না বলতে নোটিশ জারি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকের কর্মকর্তা এবং কর্মচারীরা এখন থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমে সাক্ষাৎকার কিংবা বক্তব্য দিতে পারবেন না। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ বিষয়ে একটি নোটিশ জারি করেছেন। গত সপ্তাহের মঙ্গলবার 4 জুন এই নোটিশ দেওয়া হয়, তবে বিষয়টি জানাজানি হয় আর শনিবার 8 জুন। নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢামেকে কর্মরত কয়েকজন কর্মকর্তার নাম প্রকাশ না করা সত্ত্বে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এর আগেও হাসপাতালে বেশ কয়েকজন পরিচালক এসেছেন, তারা এ ধরনের কোনো নোটিশ দেননি। বর্তমান পরিচালক এ ধরনের নোটিশ কেন দিলেন এ বিষয়ে আমরা কিছু বলতে পারছি না, এটার জবাব তিনি ভালো দিতে পারবেন। প্রসঙ্গত, এই চিঠিটি যেদিন পরিচালক ইস্যু করেন সেদিন ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরির অভিযোগ পাওয়া যায়। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা একটি মামলা দায়ের করেন শাহবাগ থানায়। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ক্যামেরাম্যানের সামনে কথা বলেনি হাসপাতালের পরিচালক। জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনায় বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।
নেত্রকোনা সদর উপজেলার কালাইহাট ইউনিয়নের ভাসানপাড়া গ্রামের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ। ওই বাড়িতে জঙ্গিদের অবস্থান, মহিলা এবং শিশুসহ জঙ্গি থাকায় বাড়িটি ঘিরে রাখা হয়েছে। শনিবার 8 জুন দুপুরে প্রাথমিক তল্লাশি চালায় পুলিশের একটি বিশেষ টিম। এ সময় একটি ভারতীয় পিস্তল, 17 রাউন্ড গুলি এবং একটি ডামি AK-47 বন্দুক উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার 7 জুন রাতেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবারে এই অভিযান চালায় পুলিশ সদস্যরা। তবে বাড়ির ভেতরে বোমা থাকতে পারে এ ধারণায় ময়মনসিংহ থেকে বোমা ডিসপোজাল ইউনিট এসেছে। স্থানীয় লোকজন জানায় ওই বাড়িতে মহিলা এবং শিশু রয়েছে। পুরুষ জঙ্গি থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ ঘটনাস্থলে থেকে জানান, বাড়ির মালিক হোসেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ডক্টর আব্দুল মান্নান। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার শরমশিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। তিনি গাজীপুরে থাকেন। তিনি আরও জানান, 2 বছর আগে বাড়িটি আরিফ নামের এক ব্যক্তিকে ভাড়া দেওয়া হয়েছে, তবে তাকে এখনও পাওয়া যায়নি।